নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক এর আগের যে এপিসোডটা ওটাও করেছিলাম কিন্তু এই আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে। আজকে তার দ্বিতীয় কিস্তি। আজকে যে ব্যাপারটা একটু দেখব সেটা হচ্ছে যে এই যে দুই যে মেইন কন্টেন্ডার কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প, এদের দুজনের নিজেদের মধ্যে কোথাও কোথাও পার্থক্য, যেমন পেশা, বয়স, কোয়ালিফিকেশন, প্রিভিয়াস হিস্ট্রি, এই সমস্ত। তো ব্যাপারটা হচ্ছে যে আমরাও যেমন আমাদের দেশে ক্যান্ডিডেট সম্পর্কে জানতে কিঞ্চিত আগ্রহী হই। এখানে যদিও আমাদের দেশে প্রেসিডেন্ট যেহেতু চিফ এক্সিকিউটিভ নন, অতএব তার সম্পর্কে আমাদের হয়তো ঠিক অতটা জানার কৌতূহল থাকে না যতটা কে প্রাইম মিনিস্টার হবেন বা কী ব্যাপার সে ব্যাপারে, বা আমাদের লোকসভা বা যে বিধানসভার যে ক্যান্ডিডেট এদের ব্যাপারে আমরা যতটা খোঁজ খবর নেই। যাই হোক, তো আজকে সেই ব্যাপারটা আলোচনা করার জন্য কিন্তু এই এপিসোড। আসুন ওয়ান বাই ওয়ান দেখে নিই যে এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে কি পার্থক্য। কমিউনিস্টদের সম্পর্কে একটা বিদ্রূপ আছে যে কমিউনিস্টরা হচ্ছে বৃদ্ধদের দল। দলটা বৃদ্ধদের না হলেও এদের যে লিডারশিপটা বৃদ্ধ। কিন্তু যদি বলা হয় যে রোনাল্ড রিগান কত বছর বয়সে প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ গ্রহণ করেছিলেন, বা এখন যে বাইডেন আছেন তিনি কত বছর বয়সে শপথ গ্রহণ করেছিলেন, খেয়াল রাখুন ৭৮ বছর বয়সে। আজকে যে প্রেসিডেন্ট যিনি পুনর্নির্বাচন চাইছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যদি বিজয়ী হন তাহলেও কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন ৭৮ বছর বয়সে। তাহলে এই যে ধনতান্ত্রিক পশ্চিমী যে ইউএসএ, তাদের এগেনস্টেই বা এই বৃদ্ধতন্ত্রের অভিযোগটা উঠবে না কেন? যাই হোক, এটা এই প্রতিবেদনের মূল আলোচ্য নয়। প্রথমে দেখুন যে ডোনাল্ড ট্রাম্প, তার জন্ম হচ্ছে ১৯৪৬ সালের 14 জুন ইউএসএর নিউ ইয়র্ক শহরে, মোর প্রিসাইজলি ম্যানহাটন। অর্থাৎ কিনা তার বয়স এখন হয়ে গেছে অলরেডি ৭৮ বছর ২-৩ মাস। তুলনায় অনেক বেশি ইয়ং হচ্ছেন কমলা হ্যারিস, যিনি ডেমোক্র্যাটিক ক্যান্ডিডেট। তিনি জন্মগ্রহণ করেছেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর। অর্থাৎ কিনা তার বয়স এখনও ৬০ হয়নি। একজন ৭৮ আর আরেকজন এখনও ৬০ হয়নি, এখনও তার ১ মাস দেরি আছে। যদিও তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার বয়স হচ্ছিল ৫৬ বছর। যাই হোক, এটা একটা ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন আমেরিকার ইতিহাসে 45th প্রেসিডেন্ট। একটু বুঝিয়ে বলা দরকার 45th কী করে হলো। ১৭৮৯ সালে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হন। সেই হিসাবে দেখতে গেলে এখন তো ২৩৫ বছর হয়ে গেছে। ৪ বছরের টার্মে 60 হওয়ার কথা, তাহলে ৪৫ কেন? তার কারণ আমেরিকাতে কোনো প্রেসিডেন্ট জেনারেলি দুবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। ইতিহাসে এমন অনেকেই আছেন যারা ২ বার জিতেছেন, আবার কেউ কেউ ৩ বারও থেকেছেন এবং
বেশিরভাগই একটা টার্মে, ফলে হিসাবটা কিন্তু সে 60-এর জায়গাতে 45। আর কমলা হ্যারিস তিনি হচ্ছেন আমেরিকার ইতিহাসে 49th ভাইস প্রেসিডেন্ট। একজন 45th প্রেসিডেন্ট, আরেকজন 49th ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এবারে তো অটোমেটিক্যালি চলে আসে কার কীরকম কি শিক্ষা দীক্ষা। প্রথমে ডোনাল্ড ট্রাম্পেরটাই বলি। নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি বলে একটা আছে, এ প্রাইভেট বোর্ডিং স্কুল। ডোনাল্ড ট্রাম্প প্রথমে সেখানে যান 1959 থেকে 64 পর্যন্ত, অর্থাৎ কিনা 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি ওই স্কুলে থাকেন। তারপর ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি ইন ব্রঙ্কস, সেখানে 1964 থেকে 66 সাল পর্যন্ত পড়াশোনা করেন। অ্যান্ড ইন দি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া ওয়ার্টন স্কুল অফ ফিনান্স অ্যান্ড কমার্স, where he graduated with a bachelor's degree in economics। অর্থাৎ কিনা ডোনাল্ডের একাডেমিক গ্র্যাজুয়েট। In 1968 during Vietnam War, ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধে যাওয়াটা একটা বিশেষ কৌশল অবলম্বন করে কিন্তু তিনি না যেতে সক্ষম হন। অর্থাৎ কি না, এই রিপাবলিকানরা ভিয়েতনাম যুদ্ধের ব্যাপারে যতই বেশি উৎসাহিত হোক না কেন, নিজেরা কিন্তু কেউ যুদ্ধে যাওয়ার ব্যাপারে মোটেই উৎসাহী ছিলেন না। হি সিকিউরড এ ডায়াগনোসিস অফ বোন স্পার্স হুইচ কোয়ালিফাইড হিম ফর এ মেডিকেল এক্সামশন। অর্থাৎ কিনা সত্যি হোক মিথ্যে হোক, তিনি এমন একটি রোগের কথা তিনি আর ভিয়েতনাম যুদ্ধে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আসুন কমলা হ্যারিসের পড়াশোনাতে। কমলা হ্যারিস studied political science and economics at Howard University, a historically black college। পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড এবং তিনি যে কালোদের মধ্যে যারা কৃষ্ণাঙ্গ তাদের নিয়ে তিনি কিন্তু মানবাধিকারের যে লড়াইয়ে তিনি কিন্তু খুব উৎসাহী ছিলেন। শি ওয়াজ অলসো অন দি ডিবেট টিম অ্যান্ড ইলেক্টেড টু স্টুডেন্ট কাউন্সিল। অল্প বয়স থেকেই তার ডিবেটিং স্কিল ছিল এবং তিনি ডিবেটিং টিমে সবসময় থাকতেন। হ্যারিস আর্নড এ ল ডিগ্রি in 1989 from University of California College of Law, San Francisco, formerly known as Hastings College। অর্থাৎ কিনা অত্যন্ত উঁচু দরের একটি ল কলেজ থেকে কিন্তু তিনি তার লয়ের ডিগ্রিটাও অর্জন করেছেন। একজন হচ্ছেন ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন, আরেকজন হচ্ছেন এরকম লয়ে এক্সপার্ট। ঠিক আছে, এবার প্যারেন্টস, কার প্যারেন্টস কীরকম? ডোনাল্ড ওয়াজ ফোর্থ চাইল্ড অফ 5 চিলড্রেন অফ ফ্রেডরিক ট্রাম্প। ডোনাল্ডের বাবার নাম হচ্ছে ফ্রেডরিক ট্রাম্প অ্যান্ড মায়ের নাম হচ্ছে মেরি ম্যাকলিয়ড। এই যে দম্পতির 5টি সন্তানের চতুর্থ সন্তান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বাবা আমেরিকান স্ট্যান্ডার্ডে একটি হিউজ রিয়েল এস্টেট কোম্পানির মালিক। হিউজ মানে হিউজ, অর্থাৎ কিনা ডোনাল্ড ট্রাম্প কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। এবার দেখুন কমলা হ্যারিসের কি ব্যাপার। কমলা হ্যারিসের বাবা জামাইকান ডোনাল্ড জে হ্যারিস এবং মা হচ্ছেন এনআরআই
non-resident Indian Shyamala Gopalan, ব্ল্যাক স্টুডেন্ট গ্রুপের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে এদের দুজনের মধ্যে এই যে বললাম যে ডোনাল্ড জে হ্যারিস এবং শ্যামলা গোপালনের মধ্যে পরিচয় হয় এবং সেই সূত্রে তারা বিয়েও করেন এবং দুজনেই উঁচু দরের স্টুডেন্ট ছিলেন। Gopalan was not black but was welcomed by a group as a person of color. শ্যামলা গোপালন যদিও কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর অন্তর্গত নন, কিন্তু ওখানকার যে কালার ড্রেস, অর্থাৎ নন হোয়াইটদেরকেই কালার ড্রেস বলে, তারা কিন্তু শ্যামলা গোপালনকে নিজেদের মধ্যে নিয়ে নেন এবং তাদেরই বিয়েতে তারা 1963 সালে বিয়ে করেন এবং তাদের দুটো সন্তান হয়। বড় সন্তানের নাম হচ্ছে কমলা, যিনি এবারে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, এবং ছোট জনের নাম হচ্ছে মায়া, তার জন্ম হয় 1967 সালে। তো এই হচ্ছে পারিবারিক ব্যাপার। এইবারে পরিবারের যে দ্বিতীয় অংশ, অর্থাৎ কিনা বিবাহ এবং সন্তানাদি, এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে ইনিংস অত্যন্ত রঙিন। তার একটা স্টেটমেন্ট করে তার ম্যারাইটাল লাইফকে ডেসক্রাইব করতে হবে। আমি ছোট্ট একটা এরকম করেছি। তার প্রথম স্ত্রী ডোনাল্ড প্রথম বিয়ে 1946 সালে জন্ম এবং ডোনাল্ড প্রথম বিয়ে করেন 1977 সালে। একজন চেক মডেলকে বিয়ে করেন, তার নাম হচ্ছে ইভানা জেলনিকোভা উইঙ্কেলমেয়ার, এবং তাদের 3টি সন্তান হয়, ইভাঙ্কা অ্যান্ড এরিক। এই 3 সন্তান জন্মের পরই কিন্তু তাদের এই বিবাহটি ভেঙে যায় 1992 সালে। 77 সালে বিয়ে, 1992 সালে ডিভোর্স। তারপর কালক্ষেপ করেননি। 92 সালে ডিভোর্স হয়ে যাওয়ার পর এই সঙ্গে সঙ্গে তিনি দ্বিতীয় বিবাহটি করেন আমেরিকান অ্যাক্ট্রেস মার্লা মেপলস। তার সঙ্গে ডোনাল্ডের বিয়ে হয় 1993 সালে এবং তাতে তাদের যে চতুর্থ সন্তান টিফানির জন্ম হয়। তারপর 93 সালে বিয়ে ভেঙে গেল 99 সালে, অর্থাৎ 6 বছরের টিকেনি। তারপর 2005 সালে আরেকবার বিয়ে করেন। এবারে কাকে বিয়ে করলেন? স্লোভেন মডেল মেলানি নস, এবং তাদের একজন ছেলে আছে, তার নাম হচ্ছে ব্যারন। অর্থাৎ কিনা ডোনাল্ড ট্রাম্পের 3টি বিবাহ এবং 5টি সন্তান। সেই দিক থেকে দেখতে গেলে কমলা হ্যারিসের জীবন কিন্তু অনেক সাদামাটা। তিনি যাকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে ডগ এম হফ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি একজন ইহুদি এবং পেশাতে তিনি হচ্ছেন একজন এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার মানে বুঝতে পারছেন, কপিরাইট থেকে শুরু করে এই সমস্ত যে আইনি ব্যাপার সেগুলো উনি দেখতেন, এবং তার ইনকামও ছিল লয়ার হিসেবে যথেষ্ট। কিন্তু কমলা হ্যারিসের নিজস্ব কোনো বায়োলজিক্যাল চাইল্ড নেই। এম হফের তিনি সেকেন্ড ওয়াইফ, এবং এম হফ যখন বিয়ে করেন তখন তার 2 সন্তান ছিল, এলা অ্যান্ড কোল। আমেরিকার ইতিহাসে
বা আমেরিকার ইতিহাসে প্রথম যে মহিলা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস, প্রেসিডেন্টের ফার্স্ট লেডি অফ দি কান্ট্রি। তো ভাইস প্রেসিডেন্টের যে হাজব্যান্ড তাকে কি বলে? ডগ এনহফ, যিনি কমলা হ্যারিসের হাজব্যান্ড, তার অফিসিয়াল তকমা ছিল সেকেন্ড জেন্টলম্যান। যেহেতু ভাইস প্রেসিডেন্ট তাই সেকেন্ড, এবং যেহেতু ভাইস প্রেসিডেন্ট একজন মহিলা, অর্থাৎ তার হাজব্যান্ড হচ্ছে জেন্টলম্যান, সেকেন্ড জেন্টলম্যান অফ ইউএসএ। আচ্ছা, এরপরে আসুন, এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেনেটারি বা এই যে সমস্ত ব্যাপার ট্যাপার হওয়ার আগে এরা কে কোথায় কি কাজ করতেন? ডোনাল্ড ট্রাম্পের হিস্ট্রি কিন্তু বলে শেষ করা যাবে না। ক্যাসিনো, হোটেল চেইন, রিসর্ট, তারপরে রেন্টাল হাউসিং, মল, হোয়াট নট, মানে অবিশ্বাস্য ধরনের রিয়েল এস্টেট। ম্যানহাটন, অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, সিনসিনাটি, ওহিও, নরফক, ভার্জিনিয়া, কোথায় তার সাম্রাজ্য নেই? কিন্তু ওই যে বললাম, হোটেল, ক্যাসিনো, রিসর্ট, হাউসিং, এইগুলো হচ্ছে তার জায়গা। মল। 1983-তে হি ওপেন্ড ট্রাম্প টাওয়ার, এবং সেখানেই এটা হচ্ছে কিন্তু নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার বলে একটা বিখ্যাত জায়গাই আছে, এবং সেখানে 58 তলার একটা বিল্ডিং করা হয় যেখানে ট্রাম্প নিজেও থাকেন। এবং শুধু তাই নয়, আলটিমেটলি ট্রাম্প তার বাবার এবং তার তৈরি করে দেওয়া যে সমস্ত যে সম্পত্তি বা যে চেন আছে সেগুলোকে একত্রে নিয়ে এসে সেটার নাম দেন ট্রাম্প অর্গানাইজেশন, এবং উনি তার চেয়ারম্যান হন। এবং উনি আরও যে নতুন নতুন আরও যে সব বিশাল যে প্রজেক্টগুলো করেছেন সেগুলো শুনলে তো অবাক হয়ে যাবে। এগুলো কিন্তু সব বলছি ব্রিটানিকা থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে, অতএব ধরেই রাখবেন এইগুলো সব 100 কেন 1000 ভাগ সত্যি। দি ট্রাম্প প্লাজা রেসিডেন্সিয়াল কোঅপারেটিভ 1984, দি ট্রাম্প পার্ক লাক্সারি condominium 1986, the 19-story Plaza Hotel 1988, a historic landmark for which Trump paid more than $400 billion. মানে যদি তার ধন সম্পদের কথা বিচার বিবেচনা করা হয়, মুকেশ আম্বানিও হয়তো লজ্জা পাবেন। তুলনায় এই যে কমলা হ্যারিস, তার ব্যাপারটা কি? তিনি লয়ার হিসেবে তার তো কিছু ইনকাম ছিলই, রেগুলার ইনকাম হতো, সেনেটর হিসেবে ছিল। এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বছরে $218,000 ইনকাম করেন। কিন্তু কমলা হ্যারিসের আসল যে নেটওয়ার্থ সেটা কিন্তু তার নিজের জন্য নয়, তার যে হাজব্যান্ড যা ইনকাম করতেন সেটা কমলা হ্যারিসের 10 টাইমস। কিন্তু যতই 10 টাইমস হোক, সেটা কিন্তু ট্রাম্পের ধারে কাছে কিছু না। এবং কমলা হ্যারিস নিজে
এই ডোনাল্ড ট্রাম্প এই বাইডেনের দ্বারা পিকড আপ হওয়ার আগে তিনি ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যাটর্নি জেনারেল। বেতনভোগ, এমন তো কিছু পয়সা নেই। যাই হোক, এরপর আসুন নেটওয়ার্থ, কার সম্পদ মূল্য কত। ডোনাল্ড ট্রাম্পের সম্পদ মূল্য শুনলে মাথা ঘুরে যাবে। কোনোদিন শুনেছেন যে মধ্যবিত্ত বা গরিব আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট? ডোনাল্ড ট্রাম্পের যে ফোর্বস পত্রিকা আছে, ফোর্বস পত্রিকা বলছে যে মে মাসের 2 তারিখ 2024 সালের মে মাসের 2 তারিখে ডোনাল্ড ট্রাম্পের টোটাল নেট ওয়ার্থ হচ্ছে $740 কোটি। $740 কোটি। মানে যদি টাকার অঙ্কে যদি দেখেন তাহলে কত হচ্ছে, 70 থেকে 75 হাজার কোটি টাকা। বুঝতে পারছেন তার অর্থনৈতিক ক্ষমতা। যদি সেই হিসাবে যদি কমলা হ্যারিসেরটা দেখা হয়, তাহলে এখন তাদের নেট ওয়ার্থ $1 মিলিয়ন হবে না। এবং কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে তার হাজব্যান্ড ডগ এমহফ পড়াশোনার জগতে ফিরে যান এবং ওকালতি বন্ধ করে দেন। এখন তিনি মাত্র $2 লাখ বছরে ইনকাম করেন। এহেন ব্যক্তি ট্রাম্পের এগেনস্টে যখন লড়াই হচ্ছে, তখন অর্থের হিসাবে কিন্তু একটা অসাম্য রয়েই আছে। এর পরের যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, তাতে প্রথমে বলে দেওয়া যাক যে কমলা হ্যারিসের ফিগার হচ্ছে 0। কিসের 0? না, ট্রাম্পের এগেনস্টে বেশ কিছু ক্রিমিনাল কেস হয়েছে, যেটা কনফার্মড হয়েছে। আমেরিকার ইতিহাসে খুব রেয়ার একজন প্রেসিডেন্ট যার এগেনস্টে এই পরিমাণ ক্রিমিনাল কেস হয়েছে এবং বহু জায়গাতে তিনি কনভিক্টেড হয়েছেন। কিন্তু সেখানকার আইনি বেড়াজালে শেষ পর্যন্ত কোন শাস্তি কতটা কি হয়েছে সেটা এখনো পর্যন্ত কম্পাইল করে উঠতে পারেনি। কিন্তু যেটা জানা গেছে সেটা হচ্ছে যে কেসগুলো হয়েছে সেই কেসগুলো মেইনলি কিন্তু তার বিজনেস রিলেটেড এবং তার পার্সোনাল লাইফ রিলেটেড। পার্সোনাল লাইফের কথা ছেড়ে দিন, সেটা নিয়ে আলোচনা করতে গেলে তো অন্য ব্যাপার হয়ে যায়। কাজে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সঙ্গে তার কোনো সম্পর্ক টানছি না। কিন্তু বিজনেসের যে বিভিন্ন জায়গায় তিনি তো এত বড় বড় যে প্রজেক্টগুলো করেছেন, সেখানে তো তাকে তো টাকা বার করতে হয়েছে। টাকা বার করতে গেলে তার ডকুমেন্টস লাগে, এবং ডকুমেন্টসগুলো করতে গেলেই দেখা যাবে যে সেখানে কিছু না কিছু এমন এমন ব্যাপার বেরিয়ে আসছে যেটাকে বলা হয় অপরাধমূলক। ট্রাম্পের এগেনস্টে এই ধরনের প্রচুর কেস আছে। কমলা হ্যারিস মাথাও নেই, মাথা ব্যথাও নেই, তার এই ধরনের কোনো কোর্টের ব্যাপার নেই। এবং শেষমেশ হচ্ছে ইমপিচমেন্ট। আমেরিকাতে প্রেসিডেন্টদের ইমপিচমেন্টের ব্যাপারটা একটু জটিল। কীরকম না, আমেরিকাতে যে সংসদ, সেখানে দুটো কক্ষ আছে। লোয়ার হাউসকে বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং আপার হাউসকে বলে সেনেট। সরকার পক্ষ থেকে
বা এখানে যে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো আছে, যেমন জুডিশিয়াল বডি বা ইনভেস্টিগেশন বডি, তারা যদি চার্জ আনিয়ে প্রেসিডেন্টের এগেনস্টে ইমপিচমেন্টের ব্যাপারে, তাহলে প্রথমে সেটা প্রসেস করে অভিযোগপত্রটি সঠিক কিনা সেটা ডিটারমিন করবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। দ্যাট ইজ কল্ড ইমপিচমেন্ট। অর্থাৎ কিনা কোনো প্রেসিডেন্টের এগেনস্টে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যে ক্রিমিনাল চার্জের যে ব্যাপারটা সেটা কনফার্ম করলো, দ্যাট ইজ কল্ড ইমপিচমেন্ট। কিন্তু ইমপিচমেন্ট মানেই কিন্তু রিমুভাল ফ্রম অফিস নয়। রিমুভাল ফ্রম অফিস এই ব্যাপারটা কিন্তু নির্ভর করবে সেনেটের ওপরে। অর্থাৎ কিনা প্রাথমিকভাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার ফাইন্ডিংস পাঠাবে সেনেটের কাছে, অ্যান্ড সেনেট উইল টেক দি ফাইনাল কল whether to remove the president from power। তো এই হচ্ছে সেখানকার ইমপিচমেন্ট অ্যান্ড রিমুভাল ফ্রম পজিশন যে আইন কানুন। এখনো পর্যন্ত আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একমাত্র প্রেসিডেন্ট যার এগেনস্টে দুটো ইমপিচমেন্ট ঘটেছে। The first impeachment of President Donald Trump occurred on December 18, 2019। সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তার এগেনস্টে দুটো চার্জ গঠিত হয় এবং সেটা পাসও হয়। চার্জগুলো কি? চার্জগুলো হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে ইউক্রেনিয়ানদের ইন্টারফেয়ারেন্স। ছোট্ট করে বলি, বেশি ডিটেলসে যাওয়ার ইচ্ছে নেই। 2016 সালে যে ট্রাম্প জেতেন তখন অভিযোগ ছিল যে ইউক্রেনিয়ানরা নাকি এখানে বেশ কিছু হেরাফেরি করেছেন, যার ফলে ট্রাম্প জিতেছেন। 2020 সালে দ্বিতীয়বার যখন ট্রাম্প রিইলেকশন চান, তখনও নাকি এই ইউক্রেনিয়ানরা ট্রাম্পের জন্য নাকি নানা রকম ইন্টারফেয়ার করেছেন। এবং যখন তার তদন্ত শুরু হয়, ট্রাম্প তার নিজের ক্ষমতা খাটিয়ে সেই তদন্তকে বাধা দেন। ভ্লাদিমির জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে ট্রাম্প ভয় দেখান যে তাকে আমেরিকাতে ঢুকতে দেওয়া হবে না বা তাকে যে সমস্ত সামরিক যে সাহায্যগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং অভিযোগ যে এই যে ট্রাম্পের এই যে ব্যাপারটা, এটা যাতে তদন্তে আসতে না পারে তার জন্য তিনি কিন্তু সমস্ত রকম প্রভাব খাটিয়ে তদন্তকে বন্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন। অর্থাৎ কিনা দুটো চার্জ, অ্যাবিউজ অফ পাওয়ার অ্যান্ড ব্লকিং অফ কংগ্রেস, অর্থাৎ সংসদকে সীমাবদ্ধ করে দেওয়া। কিন্তু ঘটনা হচ্ছে যে এই দুটো কেসেই সেনেট কিন্তু ট্রাম্পের পক্ষে রায় দেয়। যেমন প্রথম চার্জ অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ কিনা ইউক্রেনিয়ানদেরকে ইলেকশনে ইন্টারফেয়ার করতে দেওয়া। তাতে দেখা যাচ্ছে যে 435টা যে সিট আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, তার মধ্যে অভিযোগের সপক্ষে ভোট পড়ে 230টি এবং অভিযোগের বিপক্ষে ভোট পড়ে 197টি। একজন প্রেজেন্ট ছিলেন আর 3 জন ভোট দেননি বা ভোটাধিকার ছিল না। অর্থাৎ কিনা বিপুল ভোটে
অভিযোগটি গৃহীত হয় এবং যে দ্বিতীয় অভিযোগ অবস্ট্রাকশন অফ কংগ্রেস, অর্থাৎ কিনা তদন্ত করতে না দেওয়া, তাতেও দেখা যাচ্ছে সেই মোটামুটি একই ব্যাপার। 229 জন অভিযোগের সপক্ষে ভোট দিয়েছেন, 198 জন বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এই যে সেনেটে গেল, সেনেটে গিয়ে কিন্তু গোটা ব্যাপারটা পাল্টে গেল। কারণ এখানে হচ্ছে রিপাবলিকান, এখানে হচ্ছে ডেমোক্র্যাটের সংখ্যা বেশি, তারা অভিযোগ পাস করে দিয়েছেন। কিন্তু সেনেটে হচ্ছে রিপাবলিকানরা সংখ্যায় বেশি, তারা আটকে দিয়েছেন। আমাদের দেশে যেমন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে বিরোধ হলে বিভিন্ন রকম নিয়ম আছে কি করে ডেডলক ভাঙতে হয়, ওখানে কিন্তু ব্যাপারটা স্পষ্ট। সেনেট যা বলবে তাই। সেনেটে তো 100 জন সদস্য, তাদের মধ্যে ট্রাম্পকে অপরাধী হিসাবে ঠাউরেছিলেন 48 জন এবং 52 জন মনে করেছিলেন যে ট্রাম্প হচ্ছে নির্দোষ। এবং দ্বিতীয় অভিযোগটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের বিপক্ষে ভোট পড়ে 47 এবং পক্ষে ভোট পড়ে 53। আর কমলা হ্যারিস তো ভাইস প্রেসিডেন্ট, তিনি ইমপিচমেন্টের কখনো সম্মুখীন হয়নি, অতএব এক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। তা এই হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের একটি তুলনামূলক আলোচনা। অবভিয়াসলি আমেরিকান ভোটাররা যখন ভোট দেবেন তখন তো তারা এ সমস্ত দেখে শুনেই ভোট দেবেন। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন কিন্তু শুধু আমেরিকার নয়, আমেরিকার সঙ্গে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেরই নানা রকম স্বার্থ এত বিপুলভাবে জড়িয়ে রয়েছে যে আমরা অপর গোলার্ধে থেকেও আমেরিকান প্রেসিডেন্টের ইনফ্লুয়েন্সের হাত থেকে কিন্তু মুক্ত নই। সেই জন্যই এই প্রতিবেদনগুলো করা। পরের যে প্রতিবেদন সেটাও এই আমেরিকান প্রেসিডেন্ট নিয়েই করব। এই দুজনের যে রাজনীতি, দুজনের যে ম্যানিফেস্টো, টিভি ডিবেট, এই সমস্ত ব্যাপার নিয়ে পরের এপিসোডে আসব। এখন আপাতত এই এপিসোডটাকে শেষ করছি। কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন। শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের অনুরোধ তো রইলই। নমস্কার।